প্রক্রিয়াটা আসলে কি? গ্রেপ্তারি পরোয়ানার পরে তো আমরা জানি আসলে গ্রেপ্তার হন তারা, কিন্তু তাদেরকে এখন সেনা হেফাজতে রাখা হয়েছে। এটাই কি প্রক্রিয়া এমনই হবার কথা, নাকি আসলে কি প্রক্রিয়া, কেন গ্রেপ্তার করা হচ্ছে? ধন্যবাদ। টেকনিক্যালি ওটাই গ্রেফতার হয়ে যায়, যেহেতু ক্যান্টনমেন্ট একটা স্পেশালাইজড এরিয়া, তার নিজস্ব কিছু প্রিভিলেজ আছে এবং রুলস অফ এঙ্গেজমেন্ট, এবং ক্যান্টনমেন্ট গুলোতে নিজস্ব পুলিশ আছে যেটা আর্মির অধীনেই থাকে আর কি। এই জন্য ক্যান্টনমেন্টে যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, আমাদের রেগুলার পুলিশ যেটা করে ওই ইউনিটের সাথে এটা কোঅর্ডিনেট করে এই কাজগুলো তারা করে আর কি, গ্রেফতার করা থেকে শুরু করে। এবং ক্যান্টনমেন্ট যেটা চেষ্টা করে নিজেরাই গ্রেফতার করে তারপরে পুলিশ হেফাজতে দিয়ে দেয় আর কি। এবং যৌথ বাহিনীও যখন অপারেট করে দেখবেন প্রিটি মানে সিমিলার প্যাটার্নে করেন। তারা ম্যাজিস্ট্রেসি থাকলেও তারা গ্রেফতার করে কিন্তু আপনার লোকাল থানায় দিয়ে দেন। আমার মনে হয় সেনাবাহিনী তো নিজেরাই গ্রেফতার করে নিজেদের বিচার করারও প্রক্রিয়া আছে তাদের, তাই নয় কি? কোর্ট মার্শাল সেটা তো অন্য জায়গায়, কিন্তু এখন যেটা হচ্ছে তারা হেফাজতে নিয়েছেন, তারা হ্যান্ড ওভার করবেন। যেহেতু অনেকে সার্ভিং অফিসার আছেন, অনেকে রিটায়ার্ড আছেন, একটা প্রসেস ফলো করতে হবে তাদের। এই প্রসেস ফলো করার মধ্য দিয়ে তারা আইসিটি কে এটা হ্যান্ড ওভার করবে। আচ্ছা, তারা প্রসেসের মধ্যেই আছে বলে আপনি বলছেন। একটু এই প্রশ্নটি করি, একজন সেনা কর্মকর্তা, একজন মেজর জেনারেল কবির সম্ভবত, হ্যাঁ তার নাম, তিনি পলাতক, মানে তিনি লাপাত্তা আসলে এখন পর্যন্ত। এই বিষয়টিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে দেখবেন? এখন শুধু তো এই অফিসার না, এর আগেও আপনার অনেক যারা সিরিয়াসলি অ্যালেজড তাদের অনেক অফিসারই আসলে পলাতক। আপনি যদি মুজিব মার্শাল ছিল একজন, সে পালিয়ে গেছে। ডিজিএফআই এর আরো সাবেক বেশ কয়েকজন ডিজি এখন পলাতক আছে দেশের বাইরে, অনেক আগে থেকেই 2 জন দেশের বাইরে থেকে আছেন। তো সেই বিষয়টা আমার মনে হয় যে এক্স্যাক্টলি, যেহেতু ওয়্যার অ্যাবাউটস আমরা জানি না, ফেসবুক স্ট্যাটাসের উপরে ভিত্তি করে মন্তব্য করাটা ঠিক হবে না। বাট যদি আমাদের সংস্থাগুলো জেনে থাকে এবং সংস্থাগুলো যদি এটা হ্যান্ড ওভার করবার সুযোগ পেয়েও না করে থাকে, তাহলে এই অফিসার, তাদের লিডারশিপ, তাদেরকেও কিন্তু এই ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনবার সুযোগ আছে। সারা দুনিয়াতে যে লিগাল জুরিসপ্রুডেন্স আছে, এবং কোনো কোনো জায়গায় অভিযোগ করা হচ্ছে যে আগেও যারা হাই প্রোফাইল ক্রিমিনাল ছিলেন, যে সকল অফিসারের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, তাদেরকে কিন্তু পালাইতে আমাদের তখনকার বিভিন্ন সংস্থা এবং আর্ম ফোর্সেসের সিনিয়র অফিসাররা সাহায্য করেছেন বলে অভিযোগ আছে। তো সেগুলো যদি কোনো পর্যায়ে আপনার ইনভেস্টিগেট করবার সুযোগ থাকে, ইন্টারন্যাশনাল ল মোতাবেক তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার সুযোগ আছে। জুরিসপ্রুডেন্স এটা অ্যালাউ করে, ইইউ থেকে শুরু করে আপনার আইসিসি তে প্রচুর মানে এক্সাম্পল আছে। জি, এটা কি জুরিসপ্রুডেন্স অ্যালাউ করে, মানে বিচারের আগেই একরকম শাস্তি দেয়া, আইনের যে পরিবর্তন হলো, প্রজ্ঞাপন দিয়ে যে সংশোধনীটা আনা হলো, যেটি নিয়ে ডক্টর স্বাধীন মালিকও বেশ একটা মানে এটা করা একটা সমালোচনাই করেছেন, বলা চলে যে যাদের বিরুদ্ধে অভিযোগ পত্র আসছে তাদের আসলে সরকারি চাকরিতে যাওয়া, তাদের নির্বাচনে করা, সেগুলো তো আছেই, সরকারি চাকরিতে বহালও থাকতে পারবেন না, মানে যারা সার্ভিং অফিসার আছেন তাদের আসলে এই প্রজ্ঞাপন অনুযায়ী চাকরিতে আর থাকবার কথা না বা নিয়ম নাই, কিন্তু তাদের এটা তো একটা শাস্তি বটে, বড় রকমের শাস্তি। বিচার হবার আগে শাস্তি হয়, এটা কি জুরিসপ্রুডেন্স অ্যালাউ করে? এই শাস্তিটা তো আপনার হচ্ছে যে আপনি সিভিলিয়ান ক্রাইম, 2 ধরনের ক্রাইম এখানে পার্টিকুলারলি হয়েছে, যে এখানে রেগুলার সিভিলিয়ানরা এখানে এফেক্টেড না এই চার্জশিটের মধ্যে, মিলিটারি অফিসারদেরকে যাদেরকে টার্গেট করে এই কথাটা খুব বড়। দ্বিতীয়ত হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ইনভলভ, যে মানবতা বিরোধী অপরাধ এখানে ইনভলভ। অতএব সেই জায়গাতে আপনি জানেন সারা দুনিয়াতে স্পেশাল রেগুলেশন করা এবং এটাকে কাস্টমাইজ করবার জায়গা আছে। এর বাইরেও হচ্ছে সরকার এবং আইসিটি যদি মনে করে টাইম টু টাইম সেখানে লকে আপডেট করবে, এবং এই ব্যাপারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আগেও বহুবার করেছে, যে যখন ইমিডিয়েটলি প্রয়োজন হয়েছে, আপনার মনে থাকার কথা ধর্ষণের বেশ কয়েকটা ঘটনা যখন প্রচন্ড রকমের আপনার তোলপাড় করলো, তারা কিন্তু সাডেনলি ওই আইন পরিবর্তন করে এটাকে কাস্টমাইজ করেছে। অতএব সেই জায়গাতে এখানে আইন ঠিক একই কারণে করা হয়েছে, কারণ এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে বিচার থাকা অবস্থায়, বিচারাধীন অথবা জেলে থাকা অবস্থায় সে চাকরিতে থাকবেন কি থাকবেন না, না সাসপেন্ডেড থাকবেন, কোন ফর্মে থাকবেন। তো সেই ফর্মে তারা সেটা আপনার প্রস্তাব করেছেন। এটা নিয়ে অবশ্যই কথা হতে পারে, পক্ষে বিপক্ষে মতামত দেওয়া। জি, না নিশ্চয়ই, কিন্তু মানে বিচারের আগে যদি তারা ইনোসেন্ট প্রমাণ হন, তাহলে তো শাস্তি একটা হয়েই গেল, মানে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তো আসলে দেখা যাবে। রিইনস্টেট হবে, আপনাকে চাকরিতে আবার ফিরায় নিয়ে যাওয়া হবে, আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, প্রয়োজনে আপনার বেতন বোনাস যা যা পাওনা আছে সেগুলো দেওয়া হবে।
এখন এটা কি শর্তে সরকার করছে সেই শর্তগুলো দেখতে হবে আর কি, যে এটা কি ধরেন ওয়েসডি টাইপের কিনা, এটা কি ইমিডিয়েটলি ডিসমিসাল হচ্ছে কিনা, এটার রেগুলেটরি পজিশন কি হবে, যদি সে ইনোসেন্ট প্রমাণিত হয় তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে, সেটা এই আইনের কনসিকুয়েন্স আকারে অবশ্যই দাবি এবং প্রশ্ন তোলবার সুযোগ আছে। জি, আমি ডাক্তার জাহিদ এটা নিয়ে আপনারা একটু বিশ্লেষণ জানতে চাই। আইনটা কতটা ন্যায় হলো, মানে প্রজ্ঞাপনের মাধ্যমে আইনের যে সংশোধন করা হলো সেটি আসলে কতটা ন্যায্য হলো, সেটি যদি ছোট্ট একটা বিশ্লেষণ দেন। আপনার কাছে আমার একটু মানে সেনাপ্রধানের আগের এবং বর্তমান অবস্থান নিয়ে একটু কথা বলবার আছে, একটু যদি বলেন, মানে পুরো জি জি। তার এটা তো আছে, তার আগে আমি যে প্রসেস চলছে আমি মনে করি সেখানে একটা অ্যাম্বিগুইটি আছে। যেমন ধরুন আমি আজকে ব্রিফিংটা শুনছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল কথা বলছিলেন, তারা আসলে এখনো ঠিক সেই অর্থে আমরা যাকে গ্রেফতার বলি আমি মনে করি না তারা সেটা হয়েছেন। উনি খুব ক্যাটেগরিকলি বলছেন যে 9 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন, তাদের ওপরে সেনা আইন সেভাবে প্রযোজ্য হবে না। বাকি, তার মানে উনি এটা বলেন না যে বাকিদের উপরে সেনা আইন প্রযোজ্য হচ্ছে, কিন্তু আমার এই কথাতে বোঝা যায় তাদেরকে যেভাবে রাখা হয়েছে এটা আসলে সেই অর্থে আমাদের যে ক্রিমিনাল কোর্টের যে ধরনের মানে পরোয়ানার ক্ষেত্রে যে ধরনের ডিটেনশন, এটা সেই ধরনের ডিটেনশন না। আমি ধারণা করছি তার বক্তব্য, আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি, তাদের উপরে সেনা আইনই আসলে প্রযুক্ত হচ্ছে। আমি একটা জিনিস ডিবেট সামনে আসবে বলে আমি মনে করি, সেটা হচ্ছে সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইনে হবে, এটা একটা বেসিক রুল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আর্টিকেল 3(1) আমি মানে এই জিনিসটা ঘাটলাম, ঘেটে পেলাম, এখানে বলা আছে খুব স্পষ্টভাবে যে বাংলাদেশ বা অন্য কোনো দেশেরও কোনো ডিসিপ্লিন ফোর্স, কারণ আমাদের সাথে তো কারো যুদ্ধ হতে পারে, সে এখানে যদি সে করে, ডিসিপ্লিন ফোর্সের বা অক্সিলারি ফোর্সের যে কোনো মেম্বার, তাদের ইন্টেলিজেন্স যে কারো এখানে বিচার হতে পারে সদস্যের আইসিটিতে। সো টেকনিক্যালি আইসিটির সেই স্কোপ আছে এদেরকে মানে সার্ভিং অফিসারদেরও বিচার করা, আইন অন্তত তাই বলছে। কিন্তু আমি সেনাবাহিনীর ব্রিফিং শুনে মনে হলো তারা মনে করছেন এটা সেনা আইনে হওয়া উচিত। তো সামনের সময় আমার ধারণা এটা নিয়ে খানিকটা ডিসপিউট হবে, যদিও সেই কর্মকর্তা একজন মেজর জেনারেল পদমর্যাদা, তিনি বলছেন যে বাংলাদেশের সংবিধান এবং আইন, উনি এটা রিপিট করেছেন, এটার মধ্য দিয়ে যে কোনো কিছু তারা করতে চান এবং ইনসাফ চান। ইনসাফ চাওয়া ডাজন্ট নেসেসারিলি মিন আইসিটি মানতে হবে। ওনারা যদি মনে করেন যে তাদের যদি মনে হয় যে এখানে সেনা আইনই প্রযুক্ত হবে, সেটা হতে পারে। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, এটা নিয়ে যাতে আমাদের কোনো টার্ময়েল তৈরি না হয়, আমরা এটা একটু দেখতে চাই যে এটা অন্তত একটা খুবই ভালো একটা আলাপ আলোচনা এবং লিগাল জেনুইন ব্যাখ্যার মাধ্যমে যাতে এটা শেষ হয়। এরপর আপনি যে কথাটা বলছিলেন সেটা শুধু না, ইনফ্যাক্ট আইসিটিতে চার্জশিট দিলে কারো নির্বাচনে পার্টিসিপেট করা অনুপযুক্ত এরকমও ঘটনা ঘটেছে, বা এখন যেটা হয়েছে আমি দুটোর কোনোটাকেই সঠিক বলে মনে করি না। এটা আসলে সাসপেন্ড হতে পারতো। আমরা কাউকে অভিযুক্ত করা মানে হচ্ছে উনি অভিযুক্ত, এটা প্রমাণিত নন যে উনি আসলে সেটার জন্য তিনি শাস্তিপ্রাপ্ত হচ্ছেন কিনা। সো আমি এটাকে মানে খুবই বেসিক জুরিসপ্রুডেন্স, এনাদেরকে আসলে আপনি সাসপেন্ড করে রাখতে পারতেন, যেটাকে বরখাস্ত করব, তারপর আমি যদি এটা হয় না হয় তাহলে আমি চাকরিতে পুনর্বহাল করব। যদি হয়ে থাকে, আমরা জানি না আসলে পুনর্বহাল করা হবে বা এরকম কোনো আইন বা নিয়ম বা বিধি আছে কিনা, না থাকলেও আসলে এটা আমি মনে করি না এটা সঠিক হয়। এবং এই ঘটনাগুলো কি বিচার প্রক্রিয়াকে পরবর্তীতেও প্রশ্নবিদ্ধ করবে কিনা? অনিবার্যভাবেই করতে পারে। আমরা তো বেসিক বেসিক তো আমরা ভাঙতে পারি না। আমাকে অভিযুক্ত করা হলো, মানে তদন্ততে যদি অভিযুক্ত হওয়াটাই বিরাট বড় ব্যাপার হয়ে থাকে তাহলে তো আসলে কোর্ট টোর্টের দরকার নাই। আমরা কোর্ট বলে একটা বস্তু থাকে, কারণ হচ্ছে যিনি এটা তদন্ত করেন, এবং কোর্টেরও স্টেজেস থাকে, কিন্তু যিনি তদন্ত করেন তিনি, তাকে আমরা মনে করি না উনি একটা পক্ষ। এই যে আমাদের এখানে যে প্রসিকিউশন টিম আছে, চিফ প্রসিকিউটরের নেতৃত্বে যারা আছেন, এরা প্রত্যেকটা আসলে একটা পক্ষ। সো ওনার তদন্তের ভিত্তিতে যদি কাউকে অ্যাকিউজ করে বলি যে উনি নির্বাচন করতে পারবেন না, এটা আসলে খুব বেসিক জায়গাটাকেই ক্ষতিগ্রস্ত করে বলে আমি মনে করি, এবং অবশ্যই অনিবার্যভাবে এগুলো প্রশ্ন তৈরি করে। এখানে একটু একটা ছোট ফুটনোট আছে, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমাদের এই মানে আমাদের কমিশন থেকেও এই ধরনের একটা সাজেশন গেছে, এটার সাথে আসলে একটু ব্যক্তিগতভাবে এটার সাথে একটু এগ্রি করি না, তখনও করিনি, আমি এখনো করি না, এটা একটু বলে রাখলাম। জি, একটু আসি যে আসলে সেনাবাহিনীর অবস্থান কেমন হবে। সেনাবাহিনী একরকম চাপে আছেন, সেনাপ্রধান চাপে আছেন, এরকম নানা খবর নানান জায়গা থেকে শোনা যাচ্ছে। আমাদের নিশ্চয় মনে আছে যে গেল ফেব্রুয়ারিতে সেনাপ্রধান একটি ভাষণে তিনি বলছিলেন যে
আমি যদি তাকে একটু কোটই করি, পুলিশ, র্যাব, ডিজিএফআই বাহিনীগুলো ইফেক্টিভলি কাজ করছে, মানে বাহিনীগুলো ইফেক্টিভলি কাজ করেছে বলে এত বছর স্থিতিশীল ছিল পরিস্থিতি বা আইন শৃঙ্খলা রাখা গেছে। পুলিশ কাজ করছে না কারণ তাদের অনেক সদস্য জেলে, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, গুম খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশন গুলোকে আন্ডারমাইন্ড করে যদি মনে করেন দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, আপনারা সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না, আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। এই ছিল তার বক্তব্য ফেব্রুয়ারিতে। মানে এখন যে তদন্ত যেভাবে করে সেনা সদস্যদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা এবং তাদের চাকরি যাওয়া, মানে যে প্রজ্ঞাপন, যে বিষয়গুলো আসছে, তাতে কি আসলে ওই বক্তব্যের কোনো মানে ওরকম কোনো হুঁশিয়ারির যেটা ছিল ওরকম যে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, সেই অবস্থায় এসে পৌঁছাচ্ছে কিনা ডক্টর জাহিদ? আমি মনে করি না। প্রথম কথা শোনার যে বক্তব্য, ওনার এই বক্তব্যটা স্পিরিটকে আমি খুব ভালোভাবে গ্রহণ করি। ধরুন এই আলাপ আছে ডিজিএফআই এর লোকজন নানান রকম অ্যাট্রসিটির সাথে জড়িত ছিল, এটা এখন না, আমরা সেই হাসিনার সময় থেকেই জানি। কিন্তু এর মানে এই না ডিজিএফআই ডিসম্যান্টেল করে দিতে হবে। মানে এখন ধরুন পুলিশের বহু লোকজন নানান রকম অপরাধের সাথে জড়িত ছিল, পুলিশ আরো ওয়াইড স্প্রেড স্কেলে ছিল, কারণ খুন বা গুমের কিছু অংশ পুলিশ করেছে, কিন্তু এর বাইরে আপনার আরবিট্রারি ডিটেনশন, কাস্টোডিয়াল টর্চার সব তো পুলিশ করেছে, তো আমরা পুলিশ ডিসম্যান্টেল করে দেবো নাকি? সো এইরকম আলাপ আছে। এবং জেনারেলি সেনাবাহিনীকে বিতর্কিত করা, সেনা প্রধানকে বিতর্কিত করা, যাই ঘটুক না কেন, কেসটা বেটা চোর, এই যে এখনো কিন্তু এটা হচ্ছিল, যখন এই হলো তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো, 2-3 দিন থেকেই আলাপ হলো, হ্যাঁ ওয়াকারকে যেতে হবে, জেনারেল ওয়াকারই সব নষ্টের গোড়া, তাকে থাকানো যাবে না, তিনি ইন্ডিয়ান লোক, তিনি শেখ হাসিনার আত্মীয়, তিনি সব ধ্বংস করেছেন, আমাদের বিপ্লব শেষ করছেন। আসলে আমি যে কথাটা আসলে বলতে চাই, এটাও খুব জরুরি, এই যে আজকে এটা করার মাধ্যমে এই যে তারা তাদেরকে তাদের মতো করে সেনা আইনে, আবারও বলছি আমি যতটুকু বুঝতে পারছি, এক ধরনের ডিটেনশনে নিয়েছেন। সেই ডিটেনশনটা করার মাধ্যমে এই স্পেকুলেশন গুলো বন্ধ করা গেল যে সেনাবাহিনী এই ধরনের লোকজনকে ওন করে সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এতে কিছু আসে যায় না, কারণ যারা এইসব করেছে খুব চিহ্নিত কিছু মানুষজন, এবং তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করার মাধ্যমে তাদের বাহিনীর মধ্যেও যে খুব প্রশংসিত ছিল আমি মনে করি না, এবং তারা অনেকে কিছু বেনিফিট পেয়েছে যেগুলো আসলে অনেকের অসন্তোষ তৈরি করেছে, কারণ এই কাজগুলো তো করে বেনিফিট পাওয়ার জন্য, প্রমোশন থেকে শুরু করে নানান রকম বেনিফিট। শুধু সেনাবাহিনীর মধ্যে এটা নিয়ে তার মনোবলে কোনো তেমন কিছু আমরা, কিন্তু আমরা যদি বাইরে থেকে বা ভেতর থেকে কোনো না কোনো ফর্মে সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসাবে বা সেনাবাহিনীর কোনো উইংকে, কোনো এজেন্সিকে বা সেনা প্রধানকে এমন ভাবে টার্গেট করি যে জেনারেলি সবকিছু খারাপ হচ্ছে, সেটা অস্থিরতা তৈরির কারণ হতে পারে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই সেনাবাহিনী শেখ হাসিনার নির্দেশে তিনি চাইলে পারেন ডিপ্লয়েড হয়েছিলেন, তারা শেখ হাসিনার আদেশ শেষ পর্যন্ত মানেননি সেনা প্রধানের নেতৃত্বে, এবং আমাদের এই গণ অভ্যুত্থানের আরো রক্তপাত না হয়ে আমরা সফল হতে পেরেছি, তার জন্য এদের ভূমিকা আছে। সুতরাং ওনাদের বিরুদ্ধে এমন কিছু আমাদের করা উচিত হবে না এই পরিস্থিতি হয়। আর আপনার প্রশ্নের ফাইনাল জবাব এক লাইনে যদি বলি, এটা করার মাধ্যমে আসলে তারা প্রশ্নবিদ্ধ হওয়া বা তাদের মনোবল নষ্ট হওয়া বলতে তিনি যা বুঝিয়েছেন সেটা হয় না, কারণ তিনি নিজেই বলেছেন এটার বিচার হতে পারে। সুনির্দিষ্ট ভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ, ন্যায় বিচার চায় সেনাবাহিনীর ভেতরে নিশ্চয়ই, কিন্তু আবার একটা অস্বস্তি আছে, একটা চাপা, এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা আছে। এই প্রক্রিয়াটা নিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলারও চেষ্টা করছিলাম যে আসলে তারা কেমন ভাবছেন বিষয়টা নিয়ে, দেখছিলাম একটা অস্বস্তি আছে, এটা নিয়ে একটু আপনাদের কাছ থেকে শুনবো। ব্যারিস্টার ফুয়াদ, এটা নিয়ে একটু বলবেন। সাথে সাথে এটাও আজকে দেখলাম যে খুব একটা খবর অবশ্য আসে নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জেনারেল ওয়াকার সাক্ষাৎ করেছেন। মানে এই পরিস্থিতিতে সাক্ষাৎকারটা কেন হতে পারে, কি হতে পারে, কারণ আমরা জানি না কন্টেন্ট কি। দেখেন, ওই যে জাহিদ ভাই যেটা ইন প্রিন্সিপাল বলছিলেন যে বিচার চলাকালীন অবস্থায় কাউকে ডিসমিস করে দেওয়ার ব্যাপারটা, এইটা পার্টিকুলারলি এই জায়গাটাতে আমি কেন এক্সেপশনটা মানে সাপোর্ট করছি, সেটা হচ্ছে শুরু থেকে আপনার আমাদের এই যে এস্টাবলিশমেন্ট আছে, আমাদের আর্ম ফোর্সেস আছে, আমাদের এজেন্সি গুলো আছে, তারা এই যে ক্রিমিনাল কিছু সিলেক্টিভ ক্রিমিনাল অফিসারকে বিচারের মুখোমুখি করবার ব্যাপারে একমত হচ্ছে না, এবং এটা করতে গিয়ে যেটা হচ্ছে পুরো প্রতিষ্ঠানের সুনাম মর্যাদা নষ্ট করছে। আমি এই ফোর্সের গুলো শত শত অফিসারকে চিনি পার্সোনালি, সার্ভিং এবং রিটায়ার্ড অবসরপ্রাপ্ত অফিসারদেরকে আমি চিনি, এবং ওভারওয়েলমিং অফিসাররা, আমাদের যে লক্ষ লক্ষ সিপাহী জওয়ানরা আছেন, সবাই কিন্তু এই টাই থেকে মুক্তি চাচ্ছে যে 10 জনের কারণে আমার প্রতিষ্ঠানের সুনামটা যেন নষ্ট না হয়। এখন দেখেন, যেই ফোর্স গুলো সিনিয়র লিডারশিপের কথা বলছি, ডেলিভারেটলি আয়না ঘরের অ্যাক্সেস দিচ্ছিল না, 6 থেকে 8 মাস ডিলে করেছে।
এই ফোর্স গুলো আওয়ামী লীগের শত শত হাই প্রোফাইল ক্রিমিনাল থেকে দেশ ছেড়ে পালাতে অ্যালাউ করেছে, সাহায্য করেছে। তারা ডজন ডজন হাই প্রোফাইল এই ক্রিমিনাল অফিসার যারা অ্যালেস্ট, যাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হইতো কোর্টে, তাদেরকে পালাতে সাহায্য করেছে এবং রিসেন্টলিও করেছে অনেককে, যেগুলো আমি জানি, কিন্তু আমি পার্সোনালি যেহেতু ক্রেডিবল সোর্স থেকে প্রকাশিত খবর না, আমি সেটা এখন আপনার এখানে বলতে পারছি না। তো সেই জায়গাতে আপনার এখানে সিরিয়াস ট্রাস্টের ঘাটতি আছে। তো আপনি একটা অফিসারকে সাসপেন্ড করে দিলেই তার অ্যাক্সেস তো বন্ধ হয়ে যাচ্ছে না। তার ক্ষমতাকে ব্যবহার করা, অপব্যবহার করার যে জায়গাগুলো আমরা দেখেছি এবং যে রিল্যাক্টেন্স দেখেছি আমাদের ফোর্স গুলোর পক্ষ থেকে, যে এই কিছু বাঞ্চ ক্রিমিনালকে বাঁচানোর জন্য টোটাল ইনস্টিটিউশন মিলেমিশে কাজ করতেছে একসাথে, যে একটা হিস্টোরিক অপরচুনিটি ছিল যে ইয়েস আমাদের কিছু অফিসাররা ভুল করেছে, অন্যায় করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা ন্যায্যতার সাথে বিচার চাই, আমরা সবভাবে আপনাদেরকে সাহায্য করব, বাট প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলবে। এই জায়গাটাতেই আমরা এই ফোর্স গুলোকে দেখতে পাইনি গত, এবং এই যে জাহিদ ভাই কারেক্টলি বলেছেন, আজকে ব্রিফিংও দেখবেন যে তবে কিন্তু যদি, মানে এরকম প্রচুর খাপছাড়া কথা আছে। মানে পুরো বিষয়টাকে যে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে সাহায্য করা রাষ্ট্রকে, সেটা করবার জায়গাটা আমরা এই ফোর্স গুলোতে দেখি নাই। এই কারণে যেটা হয়েছে আমি ধারণা করতেছি, তারা এত পাওয়ারফুল জায়গাতে ইন্টারফেয়ার করতেছে, বিচারকে আন্ডারমাইন করবার চেষ্টা করছে, আপনার ন্যায্যতার প্রশ্নকে আন্ডারমাইন করবার চেষ্টা করছে। তো সেই জায়গাতে তারা এই স্পেশাল মেজারটা নেবার জন্য প্রস্তাব করেছে আইনে, এবং যেটা এই সিচুয়েশনটা বিবেচনা করলে একদম ফেলে দেওয়ার মতো বাস্তবতা না। এটা যদি আপনার রেগুলার বাস্তবতা থাকতো, একটা ভালো পরিবেশ আছে, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট আছে, আমার ইনস্টিটিউশন গুলো ফ্রিলি, এরকম একটা জায়গায় অবশ্যই অ্যাবসলিউটলি সেই প্রিন্সিপালটা যে মানে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, এই প্রেসিডেন্সে থাকতে হবে। কিন্তু তারা এই ফোর্সের অ্যাটিটিউড গুলো, সিনিয়র লিডারশিপের অ্যাটিটিউড দেখলাম যে তার কোন অফিসারকে সে বিচারের মুখোমুখি করাতে চায় না, সে বিভিন্ন জায়গাতে তদবির করে বেড়াচ্ছে যে আমরা, আপনারা না, এখানে সিভিলিয়ান কোর্টে দেয়া যাবে না, আমার সোলজাররা হ্যান্ডকাফ করে কোর্টের গাড়িতে কোর্টে গিয়ে নামবে উঠবে, এটা আমরা মেনে নিতে পারবো না, সিভিলিয়ান কোর্টে জেনারেলদের বিচার হবে, এটা মেনে নেওয়া যায় না। তো এই যে চক্রটা, এই চক্রের যে গত 1 বছরের আচরণ, এই আচরণের প্রেক্ষিতে হয়তো এরকম একটা ড্রাকোনিয়ান মানে প্রপোজিশন করতে হয়েছে, এবং সেটা এই কনটেক্সটে আমার কাছে মনে হচ্ছে তাদের গত 1 বছরের আচরণে যথেষ্ট রিজনেবল মনে হচ্ছে আমার কাছে। দ্বিতীয় যেটা বলেছেন যে আপনার সেনা প্রধানের বক্তব্যের ব্যাপারে, আমি এর আগে অনেকবার বলেছি যে প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক বিষয়ে কথা বলাটা অন্যায্য। সে প্রজাতন্ত্রের যত বড় কর্মচারী হন, সে ক্যাবিনেট সেক্রেটারি হন, সে প্রিন্সিপাল সেক্রেটারি হন, সে পুলিশের আইজি হন, ডিজির মহাপরিচালক মানে বিজিবির মহাপরিচালক হন, অথবা র্যাবের ডিজি হন, আনসার ভিডিপির প্রধান হন, আপনি যে কোনো রাষ্ট্রের চিফ জাস্টিস হন, তারা কখনোই রাষ্ট্রের পলিটিক্যাল ইস্যুতে কথা বলবেন না, নির্বাচন ইস্যুতে তারা কথা বলবেন না। তারা কখন বলবেন? রাষ্ট্র যারা গভর্ন করছে তারা যদি কখনো ডেকে তাদের মতামত নেন, তারা ইন কনফিডেন্স এগুলো বলবেন, এবং এটাই সারা দুনিয়াতে চর্চিত বিষয়। দিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কিভাবে নির্বাচন হওয়া উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত কিনা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, এই ধরনের অনেকগুলো বক্তব্য গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুন্দরভাবে নেয় নাই। এবং এই বক্তব্য নিয়েছিলেন, যার বক্তব্যের কথা বলেছেন তিনি তো দায়িত্ব নিয়েছিলেন যে তিনি বিষয়গুলো দেখবেন 5ই আগস্টের সেই ঘটনায়, তিনি তো দায়িত্বই নিয়েছিলেন, তাহলে তিনি কেন করবেন না? মানে আপনি যে বিশেষ পরিস্থিতির কথা বলছেন, এটা একটা বিশেষ পরিস্থিতিতেই তো গেল। রাষ্ট্রের দায়িত্ব কি প্রফেসর ইউনূস নেন নাই, সেনাপ্রধান নিয়েছেন না? মানে 5ই আগস্টে যখন আপনি বলছেন যে রাষ্ট্র ক্ষমতায় যারা, তারা যদি ডাকেন তাহলে সেনাবাহিনী বা এই প্রধান আসবেন বা রাষ্ট্রের সরকারি কর্মচারীরা আসবেন, কিন্তু আমরা তো দেখেছিলাম সেনাপ্রধান ডেকেছিলেন রাজনৈতিক দল। এটা 5 তারিখে 3টার সময় নিয়েছেন, ওই দায়িত্বটা নিয়েছেন আপনি সর্বোচ্চ 3 দিনের জন্য বলতে পারেন, প্রফেসর ইউনূসের শপথ পর্যন্ত, যে আনটিল একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম হয় সবার পরামর্শের ভিত্তিতে, ততক্ষণ পর্যন্ত যেন দেশে অস্থিরতা না চলে, দেশের সভরেনিটি কম্প্রোমাইজ না হয় সেই জায়গাতে। কিন্তু একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে সে তো সিম্পলি প্রজাতন্ত্রের কর্মচারী, এবং প্রত্যেকটা ফোর্স, আমার গোয়েন্দা সংস্থা, আমার পুলিশ, আমার ব্যুরোক্রেসি, তাকে তো অ্যাকর্ডিংলি বিহেভ করতে হবে। তো সেই জায়গাতে তার নড়াচড়া, আর্ম ফোর্সেসের যে আচরণ, গোয়েন্দাগুলোর যে ডেলিভারির তৎপরতা, ইভেন দেখেন রিসেন্টলি 2-3 দিন আগে যখন আপনার এই চার্জশিট ফর্ম করা হলো,
আপনি টোটাল গণমাধ্যমে রিপোর্টিং অ্যাসেস করে দেখেন, অলমোস্ট ব্ল্যাক আউট করে দিয়েছে। জায়গায় জায়গায় ফোন করে নিউজ দেওয়ার পরে সে নিউজ নামাই দিতে বাধ্য করা হচ্ছে। তো এইগুলো তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি এই কাজগুলো করতে। এগুলো কেন এখন করবে? এগুলো তো গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কাউকে সহায়তা করছে না। আমরা বারবার বলছি যে আমাদের ইনস্টিটিউশন গুলোকে পেশাদার হওয়া দরকার, সোলজারদেরকে পেশাদার হওয়া দরকার, যেন সে দেশের জন্য এবং দেশের বাইরের জন্য গর্বের বিষয় হয়। আমরা লজ্জিত হইতে চাই না। আমরা এই যে বারবার বলা হচ্ছে যে বিচার করলে, এই জেনারেলদেরকে মুখোমুখি করলে বিচারের নাকি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। 800 আয়নাঘর করবার কারণে কি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয় নাই? হাজার হাজার গুম খুন করবার জন্য কি প্রতিষ্ঠান নষ্ট হয় নাই? 18 সালে হাসিনাকে এই অফিসাররা 50 লাখ টাকা করে নিয়ে যে রাতে ভোট করে দিয়েছে, তখন এটার জন্য ভাবমূর্তি নষ্ট হয় নাই? ব্যবসা করে ভাবমূর্তি তো নষ্ট যা হয়েছে, এখন সেটা টেকানোর কাজ, তাই না? মানে সেটা কি টেকানোর জায়গা আছে? মানে আওয়ামী লীগ আমলের কথা বলছেন, যেটা কিন্তু আওয়ামী লীগ আমলে হতো। আওয়ামী লীগ আমলে এরকম মানে আরো অনেক কিছুই হতো, যেটি এখনো হচ্ছে। সন্ত্রাস দমন আইনে কি কারণে গ্রেপ্তার করে ফেলা হচ্ছে সেটা আমরা জানিও না, পরবর্তী দেখা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই ঘটনাগুলো তো হচ্ছে আওয়ামী লীগ আমলের ঘটনায়। হিউম্যান রাইটস ওয়াচও বলছে সেই বিষয়গুলো। জি, আলোচনা করবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফোর্স নিয়ে কথা বলছে, তারা যদি করে তার ফোর্সের ভিতরে ধরেন আমরা হিসাব করে দেখেছি 70-80 থেকে 100 ক্রিমিনাল আছে টোটাল ফোর্স গুলোর ভিতরে। তাহলে আমার এই হাজার হাজার লক্ষ লক্ষ সভরেন ফোর্সের ভিতরে 100 লোকের জন্য আপনি পুরো প্রতিষ্ঠানটাকে নষ্ট করে দিচ্ছেন, বিচারের মুখোমুখি করছেন না। সেজন্য কে দিচ্ছেন এরকম প্রতিষ্ঠানকে নষ্ট? এই টোটাল আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপ, গোয়েন্দা সংস্থাগুলো কালেকটিভলি, এই টোটাল গ্যাং, যাদেরকে আমি আওয়ামী গ্যাং বলছি, এবং তারা দেখেন পালায়া কিন্তু ইন্ডিয়াতেই যাচ্ছে। ইন্ডিয়াতে গিয়েও তারা কিন্তু এখন পর্যন্ত থেমে নাই, রেগুলার মিটিং করছে, দেশে অরাজকতা তৈরি করা, প্রত্যেকটা কাজের সাথে এই পালিয়ে যাওয়া অফিসার গুলো জড়িত আছে। অতএব সেই জায়গাতে আন্ডারমাইন করবার প্রথম জায়গা হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে যদি আপনি ন্যায্যতার পথে ফিরায় না আনেন, আপনার প্রতিষ্ঠানকে যদি আপনি বিচারের মুখোমুখি না করেন, আপনার ভুলকে যদি আপনি স্বীকার না করেন, এটা না করাটাই হচ্ছে অন্যায্যতা। এবং অন্যায্যতা দিয়ে কখনো প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখা যায় না। তাই আমরা বারবার বলেছি, অন্যায় যারা করেছে তাদেরকে ছেড়ে দেন, বিচারের মুখোমুখি করেন, আর এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করেন, পেশাদার করেন, আগের ভুল ত্রুটিগুলো স্বীকার করে নতুন ভাবে আগান বাংলাদেশকে। এবং রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করানো, আপনি পার্টিকুলারলি বিএনপি সেক্রেটারির সাথে মিটিং এর কথা বলেছেন, এইটা খুবই অসুন্দর একটা কাজ হয়েছে। আমি জানি না যে উনি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নিয়ে এই মিটিং করেছেন কিনা। প্রজাতন্ত্রের কর্মচারী রাজনৈতিক দলের সাথে মিটিং করতে পারে না যদি না এটা গভর্নমেন্ট অফ দ্য টাইম অ্যালাউ করে। এইটা সে করতে সিম্পলি পারে না, এবং যদি করেও থাকে অন্যায্য ভাবে অথবা অনুমতি নিয়েও করে থাকে, তার বিবৃতি দিয়ে পরিষ্কার করা দরকার ছিল যে সে কেন একটা পলিটিক্যাল পার্টি গুরুত্বপূর্ণ নেতার সাথে এখানে মিটিং করছে, কি আলোচনা করছে, ডিল করছে, তাকে ক্ষমতা আনবার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, বিচারের জন্য ইমিউনিটি চাইবে, তার অফিসারদেরকে যেন বিচারের মুখোমুখি না করা হয়, যাদেরকেও বিচারের মুখোমুখি করা হচ্ছে ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা এসে তাদেরকে যেন মাফ করে দেয়। এগুলো কি আলোচনা করেছেন আমাদেরকে জানা দরকার। তো অত একটা হচ্ছে নিয়ে তো অনেক আলোচনায় হচ্ছে, সেটাও আসি, মানে এই কথাগুলোর সাথে সেফ এক্সিট শব্দটা মিলে গেল, আমি সেটাও আসবো, একটু বিশেষ করে আলোচনা করবো। ডাক্তার জাহিদ, আপনার কাছে একটু বিএনপি মহাসচিবের সাথে বৈঠকের যে বিষয়টি আলোচনায় আসছে সেটি নিয়ে একটু জানতে চাইবো। এরকম বৈঠক কেন হতে পারে, এই বৈঠকের যৌক্তিকতা কি, তারপরে আসি সেই সেফ এক্সিটের প্রসঙ্গ। এই খবরটা কি কোনোভাবে কনফার্ম হয়েছে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয়েছে? কনফার্ম হবার তো সুযোগ নাই। যখন মানে প্রধান বিচারপতির সাথে দেখা করলেন তখনও আইন উপদেষ্টা বললেন যে এরকম কোনো খবর ঘটনাই ঘটে নাই, পরবর্তীতে এরকম শুনেছি। সো আমরা আসলে এখানে কনফার্ম হতে পারছি না কোনোভাবে। আমরা একটা ইন্টারেস্টিং ডিবেটে আছি, ভেরি ইন্টারেস্টিং। ফুয়াদ ভাইয়ের কথা আমি শুনছিলাম, আমি একটা জায়গায় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি হওয়া উচিত সেটা বললাম। এই যে কেউ অপরাধী হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আমি এটা এই কারণে বলি, কারণ হচ্ছে এটা করলে আমাদের খুব কেওস হতো না। আমরা কাউকে যদি সাসপেন্ড করে রাখি তাতে যে সে প্রভাব বিস্তার করতে পারবে, কিন্তু ফুয়াদ ভাই যুক্তি দিচ্ছেন যে একটা স্পেশাল সিচুয়েশন এটা, সুতরাং এখানে আমাদের বেসিক জুরিসপ্রুডেন্স এই জায়গায় কিছুটা ডেভিয়েশন আমরা অ্যাকসেপ্ট করব। তাই যদি হয়ে থাকে, আমরা সেনা প্রধান যে তার যে পেরিমিটার আছে তার দায়িত্বে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, সেটা আবার কেন বলবৎ থাকবে? এটা একটা স্পেশাল সিচুয়েশন, তো এটা কোনো সন্দেহ নাই। ফুয়াদ ভাই যেগুলো বলছেন এগুলো আইডিয়ালি খুবই সঠিক কথা, সেনাপ্রধান এটা পারেন না, কিন্তু উনি, আমি যদি বলি একটা বিশেষ সিচুয়েশনে, এবং একজন নাগরিক হিসাবে আমরা ওইটাই আইনে প্রচুর বলা হয়, আপনারা দুজনই আইনের মানুষ, ডক্ট্রিন অফ নেসেসিটি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা ওনার রোলের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু আমি কথাটা ব্যবহার করতে চাই, কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, এই টার্মোয়েলের টাইমে আমাদের নির্বাচন বানচাল করার যে চেষ্টা আছে তার বিরুদ্ধে একটা ডেট্রেন্ট হিসাবে উনি কাজ করছেন। সো ওনার গ্রেটার যে রোল,
আবারও বলছি, উনি যা যা বলছেন, যা যা করছেন, আইডিয়ালি থিওরিটিক্যালি এগুলো সঠিক না, এগুলো উনি করতে পারেন না। নির্বাচন কবে হতে হবে, আরো আরো অনেক কথাবার্তা তিনি বলেছেন। কিন্তু ওই যে বললাম যে একটা চর্চা আছে বাংলাদেশে নির্বাচনকে হ্যাম্পার করানোর জন্য, নির্বাচনকে প্রবলেমে ফেলার জন্য তিনি দীর্ঘদিন থেকে ডিসেম্বরে বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার বাহিনী মাঠে থেকে কি কি সংকটে পড়ছে সেটা থেকে দূরে থাকার জন্য উনি ওগুলো যেহেতু বলেছেন, সো ফর দ্য বেটার ফিউচার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, আমার কাছে মনে হয় যে এটাকে আমরা এক ধরনের প্রয়োজনীয় বলে অ্যাগ্রি করতে পারি। ঠিক একইভাবে তিনি যদি এরকম বৈঠক করে থাকেন, সেই আলোচনাগুলো হয়, তবে আমার কাছে ধারণা, আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হতো এগুলো সরকারকে জানিয়ে, তিনি যেহেতু সেনাপ্রধান, সরকারের সাথে জানিয়ে, সরকারের সাথে আলাপ করে তিনি কথা বলতে পারতেন, সেটাই সবচেয়ে ভালো হতো। কারণ যদি বসেন, সত্যি যদি বসে থাকেন এবং এগুলো যদি লুকিয়ে করে থাকেন, এগুলো আসলে অনেক বাজে প্রশ্ন তৈরি করে। এটা কোনোভাবেই ঠিক হয় বলে আমার মনে হয়। জি, অনেক কিছু আসলে না জানিয়ে গোপনে বা গোপন করার চেষ্টার একটা প্রবণতা দেখা যাচ্ছে ইদানিং। সেটি যদি বলি, সাবির হোসেন চৌধুরীর বাসায়, হ্যাঁ, সাবির হোসেন চৌধুরীর কথা আমারও মনে পড়ছিল। ওই তিন রাষ্ট্রদূত জানিয়ে গেলে কোনো সমস্যা ছিল না, খবর ঠিকই বেরোলো এবং শেষ পর্যন্ত এটা নিয়ে নানান রকম স্পেকুলেশন তৈরি হলো। এটা মানে এই অনেক কিছু এরকম গোপনে গোপনে হচ্ছে কেন, মানে গোপন করার চেষ্টাই বা কেন করা হচ্ছে? সেই প্রধান বিচারপতির সাথে বৈঠকও কেন আইন উপদেষ্টা তখন বলেন এরকম কিছু হয় নাই, মানে এরকম কথাগুলো কেন আসে, সেই বিষয়গুলো আসলে উত্তর খুঁজে পাই না। কিন্তু আমি আসলে ওই যে মানে বলছিলাম যে সেফ এক্সিট নিয়ে কথা বলবো, এই যে এখন সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হচ্ছে, মানে সবসময় ক্ষমতা পরিবর্তনের পরে একটা বিচারের ব্যাপার চলে আসছে। সেই 1/11 পরেও একটা তাদেরকে সেফ এক্সিট দেওয়া হলো, আওয়ামী লীগ ক্ষমতাকে সরানোর পর থেকেও তাদেরকেও একরকম সেফ এবং আনসেফ এক্সিট দেওয়া হলো। তারপরে এখন আবার মানে নাহিদ সার্জিসরা প্রশ্ন তুলছেন সেফ এক্সিটের। এখন যারা আসলে ক্ষমতায় আছেন বা ক্ষমতাকে সমর্থন করছেন, তাদেরও কি আবার, মানে সেই বিষয়টাকে একটু আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই ডক্টর জাহিদ, যে তাদেরও সেফ এক্সিট নিয়ে চিন্তা করতে হচ্ছে, তাদেরও কি মানে এরকম কিছুর মধ্যে দিয়ে যেতে হবে বিচার, বা যা এখন হচ্ছে? মানে জেনুইন বিচার যদি থাকে, সেই বিচার হওয়া উচিত হবে। যেমন ধরুন, অন্তত একজন দুজন, একজনের কথা তো খুব স্পষ্টভাবেই শোনা যায় যার নিয়ে করাপশনের অভিযোগ আছে। আমি এটা থেকে কাউকে ছাড় দিতে চাই না। যারা যারা আছেন এখানেই আমাদের মনে হয় যে কেউ যদি এরকম দুর্নীতির সাথে জড়িত থাকে, সেটা অবশ্যই দেখতে হবে, কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনার পরে এসে তারা যদি ইন্টারিম সময়ে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন, অনিয়মের সাথে জড়িয়ে পড়েন, সেগুলো ছাড় কোনোভাবেই দেওয়া উচিত হবে বলে আমি মনে করি না, এবং তাদেরকে এটার পার্ট করতে হবে। কোন একজনের কথা বলছেন? এটা আমি স্পষ্টভাবে যদি বলি, যেমন ধরুন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আমি কেন বলছি, এই ভদ্রলোকের এপিএস এর চাকরি গেছে এবং তিনি মানে দুদকের তদন্তের মধ্যে আছেন, তার বিদেশ যাওয়ার ব্যাপারে দুদকের নিষেধাজ্ঞা আছে। তো যে মানুষটার এপিএস এর চাকরি যায় দুর্নীতির অভিযোগে, তার যিনি মন্ত্রী, তার উপরে সিরিয়াস প্রশ্ন আছে। আমি দীর্ঘদিন একটা কথা বলেছি যে সবচেয়ে ভালো হতো ডক্টর ইউনূসের সরকার যদি এই কাজটা করতেন, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও যদি দুদকের তদন্ত হতো। তদন্ত হওয়া মানে কিন্তু কাউকে অপরাধী বলে ফেলা না, তদন্তটা একজন সিটিং মিনিস্টারের বিরুদ্ধে হচ্ছে, এটা যদি হতো ডক্টর ইউনূস একটা বেঞ্চমার্ক তৈরি করতে পারতেন। তো আমি এটুকু বুঝি বেসিক, সেটা হচ্ছে এপিএস দের ক্ষমতা, বা আমরা করতে পারছি হ্যাডাম বলি, ওটা কোত্থেকে আসে সেটা তো আমরা জানি। আসলে এপিএস তো চাঁদ, তার নিজের কোনো আলো নাই, ওটা সূর্য থেকে আসে। সো এরকম একটা ক্যালকুলেশন করে বলা যেতে পারে। আমি বলছি, আমি এটা রাগটা করছি, আবারও বলছি, অভিযোগের কথা বলছি, আমি বলছি না তিনি এটা করেছেন, অভিযোগের কথা। তো যাই হোক, এটা তো আছে, এর বাইরে এটা তো ফ্যাক্ট যে তারা বেশ কিছু কাজ করছেন, এবং অনেক ক্ষেত্রেই যেটা হয়, রাজনৈতিক দল কারো না কারো স্বার্থের সাথে সংঘাত তৈরি হচ্ছে। যেমন ধরুন 1/11 প্রসঙ্গ আপনি আনলেন, 1/11 ক্ষেত্রে সবচেয়ে বড় কালপ্রিটের একজন বলা হয় জেনারেল মাসুদকে। ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু একটা দল বিএনপি তাকে প্রধান কালপ্রিট মনে করেন, এবং উনি নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এবং নিজের হাতে অলমোস্ট অনেক কিছু করেছেন। সেই মাসুদ, মানে শেখ হাসিনা 1/11 নাকি তাকে এত সমস্যা করেছে, 1/11 নাকি তাকে স্লো পয়জনিং করে ওই সরকার তাকে মেরে ফেলতে চেয়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিন দেশে আসতে পারে না, কিন্তু জেনারেল মাসুদের রাষ্ট্রদূত হওয়া এক্সটেনশন হয়, দেশে আসেন, রেস্টুরেন্ট ব্যবসা করেন, এমপি হন জাতীয় পার্টির হয়ে, দেশে বহাল তবিয়ত থাকেন, মূল কুশীলবদের একজন। কেন পারেন? সে কেন তাকে সেফ এক্সিট দিলেন? কারণ ওই 1/11 সময় যা ঘটেছে তার ফেভারে গেছে। এই জন্য আমি বলছি যে আমাদের সরকারের মধ্যেও অনেকে আছেন, অনেকে অনেক স্টেপ নেবেন। কখনো কখনো এটা হতে পারে যে কোনো দলের বিরুদ্ধে মনে হতে পারে
বা এখনো তো এরকমই আলোচনা হচ্ছে, এখনো তো এরকমই অভিযোগ হচ্ছে যে কারোর সাথে লিয়াজু করে গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একরকম লিয়াজু করে সেফ এক্সিট পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে আমি একটা কথা যোগ করতে চাই, এই অভিযোগগুলো না এরকম বায়বীয় ভাবে দেওয়া উচিত হয়, এবং আমি যারা নাহিদ ইসলামের কাছে এক্সপেক্ট করি না, আমি তাকে একটু আলাদা ভাবে দেখতে চাই তার দলের অন্যান্য অনেকের চাইতে। উনি সেন্সেশন তৈরি করে লাইক শেয়ার চান, ফুটেজ চান, আমার তা মনে হয় না। কেন বলছি, কোন উপদেষ্টা, আমি জানতে চাই কোন উপদেষ্টা কার কার সাথে অ্যালাইন্ড হয়েছেন, কারণ সামনে একটা নির্বাচন আছে। তো এই সরকার যদি নিরপেক্ষ না থেকে নির্বাচন করে, এটা খুবই সিরিয়াস অ্যালার্মিং সাইন। কেউ বিএনপির সাথে, জামাতের সাথে বা এবি পার্টির সাথে কে কে অ্যালাইন্ড আছেন ওনাকে এগুলো জানাতে হবে। আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই, শোরগোল করতে চাই। এগুলো এবং কি বিট্রে করেছেন গণ অভ্যুত্থানের সাথে, ওনার সময় কি এখনো হয় নাই? উনি সরকার থেকে বেরিয়েছেন অনেক দিন আগে। সো এটা না করে ওনার কর্তব্য, ওনার দায়িত্ব খুব দ্রুত এগুলো স্পষ্ট করা, কারা কারা প্রতারণা করেছেন, কারা কারা সেফ এক্সিট, এবং জরুরি কথা কোন কোন উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অ্যালাইন্ড হয়েছেন সেটা আমাদের জানা জরুরি। তিনি বলছিলেন যে সময় মতো আসলে প্রকাশ করা হবে, সময় আসলে প্রকাশ করা হবে। এটা অনেক আগে নির্বাচন চলে আসতেছে, মানে রাজনৈতিক দলের সাথে আছে যে আমার কথা না শুনলে সময় মতো সব পাস করে দেওয়া হবে। আমার কাছে তাই মনে হয়। এজন্য আমরা আসলে ওইটাকে না ধরে আমরা রাদার এই চাপটা তার উপরে জারি রাখতে চাই যে আপনি জানাতে হবে, আপনাকে জানাতে হবে। এটা দেশের এবং রাষ্ট্রের ভাগ্য নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা এত হালকা পলিটিক্যাল রেটরিকে থাকলে তো চলবে না। জি, জানাতে হবে। আসলে তো কেউ জানায় না। মানে আপনি বলছিলেন দুর্নীতির কথা, আসিফ মাহমুদের বিরুদ্ধে সে যে চাঁদাবাজির বিষয়, তারই সহযোদ্ধা রিয়াদ, তিনি বললেন তার নাম কিভাবে তিনি যুক্ত, কোন রকম তদন্ত পর্যন্ত হলো না। আসলে প্রশ্নগুলো তো আছে। আর আসলে সেফ এক্সিটের বিষয়ে আমি একটু ব্যারিস্টার কাছেও যাই। দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু বলেছিলেন সেফ এক্সিটের সময়ের কথা বলেছেন। আসলে সেফ এক্সিট প্রসঙ্গটা আসছে কেন সেটা নিয়ে এর মধ্যে এই কয়দিনে অনেক আলোচনা হলো। সেফ এক্সিট আসলে কার কাছ থেকে চাইতে পারেন? মানে সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, এখন যারা সক্রিয় রাজনীতিতে আছেন বা নির্বাচন করবেন, নির্বাচনের পরে ক্ষমতায় যেই আসুক, তাদের কাছ থেকে সেফ এক্সিটের প্রশ্নটা আসছে কেন? দেখেন, প্রথমত হচ্ছে আমি জাহিদ ভাইকে আশ্বস্ত করতে চাই যে কোনো উপদেষ্টার সাথে আমাদের কোনো ডিল এখনো হয় নাই। আমরা এখনো এত গুরুত্বপূর্ণ দল না, এবং জাহিদ ভাইরাও যখন আমাদের কথা বলেন টলেন, বিএনপি, জামাত, এনসিপির পরে অন্যান্য দল আকারে সবসময় আমাদেরকে বলেন দেখছি আর কি। না ফুয়াদ ভাই, এবি পার্টিকে আলাদা করে বলি অনেক সময়, আমি অনেক সময় এবি পার্টিকে 1 নম্বরে রাখি। জি, ব্যারিস্টার ফুয়াদের কানেকশনটা আটকে গেল এই সময়। হ্যাঁ, হচ্ছে সবাই বড় দলের সাথে ডিল করে আর কি, অন্যান্য দলের সাথে কেউ ডিল করে না আর কি। আমার কাছে মনে হচ্ছে, এটা নিয়ে আমি জাহিদ ভাই একই শোতে বারবার কথা বলেছি অনেকবার, আমার কাছে মনে হচ্ছে যারা এগুলো নিয়ে কথা বলছিল উপদেষ্টাদেরকে নিয়ে, এটা আসলে একটা ফ্রাস্ট্রেশন থেকে বলছেন যে যারা এত বড় একটা ত্যাগ, এত বড় একটা আন্দোলন, গণ অভ্যুত্থান হয়ে গেছে, বাংলাদেশটা যেভাবে যতদূর এগোনোর কথা ছিল, যতদূর সংস্কার হওয়ার কথা ছিল, যা যা হওয়ার দরকার ছিল, সেই অনেকগুলো কাজ আসলে হয় নাই প্রত্যাশা অনুযায়ী আর কি। এখন অনেক কিছু হয়েছে, সেটা তালিকাও বিশাল, কিন্তু প্রত্যাশাতে এমন একটা জায়গা যে আপনি এটা আসলে কত উঁচু করেন, এটা হচ্ছে হাই জাম্প দিয়েছেন। আমরা যখন ছোটবেলায় স্কুল কলেজে পড়েছি, আপনাদের মনে থাকার কথা, হাই জাম্পে কি হইতো, প্রতিবার আপনি যখন একটু উঁচু দিয়ে লাভ দিতে পারতেন, পরের বার কিন্তু টিচার আবার 1 ইঞ্চি বাড়ায় দিত। প্রত্যাশাটা এরকম আর কি, যে আমি কতটুকু অ্যাচিভ করলাম, এর বাইরে আরো কতটুকু অ্যাচিভ করবার ছিল। তো সেই জায়গা থেকে নাহিদ এবং আপনার সার্জিস রিসেন্টলি যে মন্তব্য করেছে, এটাকে আমি দেখতেছি পারফরমেন্স আকারে, এবং এটাকে অ্যাড্রেস করা দরকার। এটা ভয়ের আকারে অথবা তারপরে বিচারের আকারে। একই রকম একটা কথা আপনার মনে আছে কিনা, ওই যে আমলাদের একটা প্রোগ্রামে আপনার সার্ভিস একাডেমিতে খালেদা জিয়ার যিনি পিএম সেক্রেটারি, উনি কিন্তু বলেছিলেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি আছে, যেটা আমরা সময় মতো পাবলিক করে দেবো। একইভাবে জাহিদ ভাইয়ের মতো আমি তখন বলেছি যে প্রমাণ থাকলে দুদকে দেন, পাবলিক করেন। এটা তো একটা মোরাল অব্লিগেশন যে আপনি জানেন যে আপনার রাষ্ট্র যারা চালাচ্ছে সেখানে 8টা মানুষ আছে যারা দুর্নীতিগ্রস্ত এবং তারা সিরিয়াস এলিগেশন, আপনি এটা পাবলিক করে দুদককে দিয়ে দেওয়ার জন্য। আসিফের ব্যাপারেও যে অনেক অভিযোগ আসতেছে না, আমি কিন্তু বারবার এটা বলেছি যে একটা স্পেসিফিক এভিডেন্সের উপরে ভিত্তি করে বিষয়টা দুদকে রেফার করা হচ্ছে না কেন? দুদক কেন আসলে এই বিষয়টাকে মানে ধরছে না? মানে দুদক তো সুমোটো করতে পারে এই বিষয়গুলো, করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার কাঠামোর যে কালচার আছে, দুদকের যে কাজের লোড আছে, এখন আপনার কমিশনার, আপনি জানেন যে এখনো তাদের 5 জন কমিশনার অ্যাপয়েন্টেড হয়নি, মাত্র 3 জন আছে, তাদের লোকবলের ঘাটতি আছে। দুদকের পক্ষ থেকে বারবার দেখবেন যে অনেক কাজ তারা এগোতে পারছে না, তাদের লোকবলের ঘাটতির কথা তারা বারবার বলছে আর কি। তো
তো আমরা বোধ করতেছি যে রাষ্ট্রের সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদের যে কোনো ব্যাপারে অভিযোগ থাকলে সিরিয়াসলি এটা কোনো না কোনো ফোরামে, যেভাবে গত সপ্তাহে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সরকার এটাকে রিপোর্টটাকে ওয়েলকাম করে মানবাধিকার কমিশনে রেফার করে দিলেই পারে যে প্রত্যেকটা ঘটনা আপনারা সিরিয়াসলি ইনভেস্টিগেট করেন, আমরা এগুলো বিচার দেখতে চাই, শেষ দেখতে। প্রেস সচিব তো বলেন যে আসলে এগুলো পরিস্থিতি আসলে ভালো, স্থিতিশীল আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি এগুলো বাড়িয়ে দিচ্ছে। করতেই পারেন, দ্বিমত করার কোনো সমস্যা নাই, বাট দিন শেষে আপনি রিপোর্টটাকে কিভাবে অ্যাড্রেস করতেছেন। একটা রাষ্ট্র ম্যাচিউর হয় যখন আমার বিরুদ্ধে একটা অভিযোগকে ডিল করার মতো স্পেস থাকতে হবে। এটা সত্য হোক, আমি একমত হই, দ্বিমত হই, রিপোর্টটাকে তো আপনি এক জায়গাতে পাঠাবেন রাষ্ট্রের কোন ইনস্টিটিউশনের কাছে, এটা খতিয়ে দেখা দরকার কি হচ্ছে, সত্য কিনা। এর বাইরে হচ্ছে সেফ এক্সিটের ব্যাপারে আমি বোধ করছি পারফরমেন্স গুলোকে রিপোর্ট আকারে আসা দরকার, যে এই হতাশাগুলো কেন হচ্ছে। কারণ আমরা বোধ করছি উপদেষ্টারা চাইলে করতে পারতো, ওইটা করতে পারতো, সেটা করতে পারতো, করে নাই, কেন করে না। আসলে সরকার কি করেছে? আমি মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আপনার বারবার এটা বলেছি যে আমাদের 1 বছরের আমলনামাটা করেন, আপনি পাবলিক করেন, প্রত্যেক উপদেষ্টা আসলে 1 বছরে কি করেছে। উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল, মানে অনেক কিছুই ছিল, করলেন না তো কিছুই। কথা আমি বারবার বলেছি, ছিলেন তারা মাইকের এপাশে থাকলে সবসময় বলতেন বিএনপি আওয়ামী লীগ কেন এটা করে না, ওইটা করে না, সেটা করে না। তো আপনারাও কি এক্সাম্পল সেট করতে পারলেন? আপনাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো, এই জায়গাগুলো একটা ফ্রাস্ট্রেশন তৈরি করেছে। জি নিশ্চয়ই। আবার যখন তারা সুশীল সমাজে ফিরবেন, তারা কি আর এই প্রশ্নটা করতে পারবেন যে ক্ষমতাকে এই প্রশ্ন করতে পারবেন? সেই প্রশ্নটা কিন্তু আপনি বলছিলেন যে দুদকের লোকবল কম ইত্যাদি, মানে বিরোধী দল বা যারা ক্ষমতার বাইরে তাদের ক্ষেত্রে আসলে করা যায়, সরকারে যারা থাকেন সেটা এখন না, বরাবরের মতোই আসলে তখন লোকবলের প্রশ্নটা কি আসে, মানে তারা কেন আনটাচড থেকে যান, এবং তাদের বিচার তখনই প্রশ্ন আসবে যখন ক্ষমতা ছেড়ে যাবেন, ওই সেফ এক্সিট নাকি না, সেই প্রসঙ্গগুলো হয়তো এই জন্যই আসে কিনা। ডাক্তার জাহিদ, আপনার কাছেও একটু জানতে চাই, আর ওই যে মানবাধিকার লঙ্ঘনের কথা, সেই প্রসঙ্গটাও একটু ছোট্ট করে যদি অ্যাড্রেস করেন। প্রেস সচিব ঠিক আগের দিনই বললেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলোর উপর ভিত্তি করে এইসব বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট করে, এগুলো গণমাধ্যম বা পত্রিকাগুলো এখন অনেক ফ্রিডম পেয়েছে, যা খুশি তাই বলতে পারছে। আসলে পরিস্থিতি ঠিক তেমন না যেমনটি বলা হচ্ছে, পরিস্থিতি স্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ইত্যাদি, বা মানবাধিকার পরিস্থিতিও ভালো, এরকম একটা বার্তা তিনি দিলেন। পরদিনই হিউম্যান রাইটস ওয়াচেও আসলে কিভাবে করে সন্ত্রাস দমন আইনের মানে অপব্যবহার হচ্ছে বা কি মানবাধিকারের আসলে কি পরিস্থিতি, অনেকটাই উঠে আসলো। এখন আসলে কি বলার আছে? আর ওই যে এতে আসলে সরকারের আমলনামাটাও 1 বছরের, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছেন, সেটিও কোথাও গিয়ে দাঁড়ায়। মানে আমি ঠিক জানি না, মানে চেয়ার গুলোতেই মনে হয় সমস্যা আছে। এই চেয়ার গুলোতে আসলে একবার বসে দেখা দরকার যে চেয়ারটার সমস্যা আসলে কি হয়। চেয়ার গুলোতে বসলেই এই ধরনের কথা বলতে হবে। মানে উনি আমাদের খুবই পরিচিত মানুষ, আমরা দীর্ঘদিন থেকে তাকে চিনি, এবং খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন তিনি। এবার সাংবাদিক হিসেবেও খুবই সাহস নিয়ে তার প্রতিষ্ঠান চমৎকার কাজ করেছে ওই সময়গুলোতে, শেখ হাসিনার সময়। তো উনি যেটা বললেন এটা খুব টিপিক্যাল একটা সরকারি দলের কথা, যেটা আমরা ডক্টর ইউনূসের সরকারের মতো সরকারের কাছ থেকে এক্সপেক্ট করি। বরং ডক্টর ইউনূসকে আমরা বহু সময় দেখেছি, তিনি বাংলাদেশে তো জানি আর ইন্টারভিউ দিচ্ছেন না, আমাদের কয়েকজন সম্পাদককে ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি সেখানে অকপটে তার ফেইলিয়ারের কথা, ভুলের কথা, শেখার কথা, এখনো পেরে উঠছেন না, এসবই স্বীকার করছেন। এগুলো স্বীকার করা, বারবার বলছে, এগুলো বেঞ্চমার্ক। একটু আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বললাম, ধরে নিলাম কথাটা ভুলো না, বাংলাদেশের দুদকের খুব যথেষ্ট লোকবল নেই, কিন্তু এটা একটা প্রায়োরিটি কেস। আপনি খেয়াল করবেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মামলার বিরাট জট আছে, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টে কি কোনো রিটের খুব দ্রুত শুনানি করে রায় দিয়ে দেওয়া হয় না? ওরা কি বলেন যে তোমার সিরিয়াল 35 লাখ না 30 লাখ কত মামলা আছে, তারপর হবে না? গুরুত্ব বিবেচনায় রিটকে প্রায়োরিটি দিয়ে হিয়ারিং করে রিটের শুনানি শেষ করে। হাইকোর্টে প্রচুর নজির আছে এরকম। ফুয়াদ ভাই রেগুলারলি কোর্টে যান, উনি আমার সাথে অনেক ভালো জানেন, আমরা বাইরে নিউজ দেখি এগুলো। তো তাই যদি হয়ে থাকে, ঠিক একইভাবে যে একটা বেঞ্চমার্ক সৃষ্টি করার জন্য আবারও হচ্ছে তদন্ত। আমি বলছি না উনি অপরাধ করেছেন, তাকে সোমোটো, তার ওই অধিকার আছে, আমি আইন পড়ে দেখেছি খুব ভালো মতোই, তার ওই অধিকার আছে। তারা সেটা করে তারা তাকে ডাকতেন, তাকে সামন করতেন, ইনভেস্টিগেট করতেন, পরে তার তদন্তে তিনি প্রমাণিত হতে পারতেন, বা তদন্তে তার অপরাধ নাও পাওয়া যেতে পারতো বা পাওয়া যেতে পারতো। ঠিক একইভাবে প্রেস সচিব যেটা বললেন, এটা বলেও ওই আগের ধারায় থাকা হয়ে গেল। দুদক যেমন থাকবেন, এটাও আগের ধারা। তার মানে আমি এটা বলছি না আগেই ভালো ছিলাম, এটা খুব ভুল কথা। আমরা দুই একটা জায়গায় শেখ হাসিনার সময়কার কিছু দিয়েই হুট করে বলে ফেলি, মানে এই প্রসঙ্গে একটু যোগ করে, একটু অপ্রাসঙ্গিক হলেও মানে গুম নিয়ে আমাদের গুম কমিশনের রিপোর্টকে কেন্দ্র করে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে। মানে আমি যে কাউকে
খুবই সিরিয়াসলি অ্যাপিল করবো টু ওয়াচ দ্যাট ডকুমেন্টারি। যারা কেউ কেউ বলে ফেলেন যে আগেই ভালো ছিলাম টাইপের কথা, তাহলে তারা বুঝবেন তারা কি বলছেন। কিন্তু এই আচরণগুলো আমরা দেখতে চাই না। মানে আমরা শেখ হাসিনার সময়কার ঘটা যতগুলো ঘটনা আছে সেগুলো একবার দুবারও না হওয়া উচিত হবে। বিশেষ করে প্রেস সচিবের মতো জায়গা থেকে স্বীকার করা হচ্ছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ঠিক মানে আমরা তলিয়ে দেখছি, যত যাই হোক না একদম ঢালাও ভাবে। এবং ওখানেই বসে আমার মনে আছে জনাব নূর খান লিটন, এই মানুষটাকে আমরা দীর্ঘদিন শেখ হাসিনার সময় মানবাধিকার নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করে যেতে দেখেছি। তো তিনি যেটা বলছেন রাইটলি যে আমি অসুস্থ বোধ করছি এই প্রেস সচিবের মন্তব্য শুনে, সেটা অসুস্থ বোধ করার মতোই ব্যাপার। আবারও বলছি, কারণ ওই যে এক্সপেকটেশনের কথা ফুয়াদ ভাই বলছেন, আসলে এক্সপেকটেশন তো ইজ ভেরি হাই, কিন্তু এটা খুব হাই এক্সপেকটেশনেরও ব্যাপার না। সিম্পল, আপনি একটা সরকার চালাতে এসেছেন, আপনি অনেক জটিলতা অনেক সংকটের মধ্যে দিয়ে চালাচ্ছেন। আমাদের এই সবকিছুর মধ্যে যতদূর সময় আমরা চেষ্টা করছি, এর মধ্যে ভুলভ্রান্তি হচ্ছে, এগুলো বলা এত সমস্যার কিছু নাই, বরং মানুষ এগুলো পছন্দ করে, এটুকু তো তাদের বুঝতে হবে। এটা একটা বেঞ্চমার্ক হতো ভবিষ্যতে সরকারের জন্য, যে তুমি গায়ের জোরে কোনো কিছু অস্বীকার করছো না। জি, আমি একটু ওই প্রসঙ্গেও যাই। সাবের চৌধুরী বাসায়, সাবের হোসেন চৌধুরী বাসায় যে গেলেন তিনজন ইউরোপীয় ইউনিয়নভুক্ত নর্ডিক কান্ট্রিগুলোর তিনজন রাষ্ট্রদূত গেলেন, ব্যারিস্টার ফুয়াদ, এটা নিয়েও অনেক কথা ইতিমধ্যে হয়েছে। আমরা জানতে পারছি মে মাসের দিকে নাকি মানে সেটাও তো আসলে খুব গণমাধ্যমে আসে না, কিন্তু জানা যায় এই ঘটনাগুলো যে সেখানে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত তিনিও সাক্ষাৎ করেছিলেন। মানে গণঅভ্যুত্থানের আগে পরে এরকম বিদেশি রাষ্ট্রদূতদের তার সাথে যোগাযোগ রাখা, বিশেষ করে পরের ঘটনা বলছি। এখন আসলে এটার কি কারণ থাকতে পারে? কেন একটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা বা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাহেবের অনেকগুলো আইডেন্টিটি আছে। উনি একজন খুব প্রমিনেন্ট বিজনেসম্যান বাংলাদেশের এবং খুব বনেদি ব্যবসায়ী, বহু বছর থেকে ব্যবসা বাণিজ্য করেন। আওয়ামী লীগের লোকদের ভিতরে যাদের মোটামুটি একটু মনুষ্য চরিত্র আছে, এরকম লোক তো কম, তাদের ভিতরে উনি একজন। এবং ওনাকে গ্রেফতারের পরে পার্সোনালি ওটার প্রতিবাদ করেছিলাম যে মামলায় গ্রেফতার করা হয়েছে এই মামলাগুলো আসলে সঠিক মামলা না। এরকম তো অনেকের ক্ষেত্রে সঠিক মামলা না, ইনফ্যাক্ট বেশিরভাগের ক্ষেত্রে সঠিক মামলা না। করেছি এবং আমি একইভাবে করেছি দীপু মনির ব্যাপারে, সালমান এফ রহমান, সবার ব্যাপারে এগুলো নিয়ে কথা বলেছি যে অপরাধ থাকলে স্পেসিফিকলি করা দরকার। সাকিবকে অথবা মাশরাফিকে খুনের মামলায় দেওয়াটা এটা হাস্যকর, এগুলো বলেছি। এখন সাবের হোসেন চৌধুরীর সাথে কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রদূত দেখা করছে? রাষ্ট্রদূত বাংলাদেশের কিন্তু বহু ধরনের লোকদের সাথে দেখা করেন, শহীদুল আলমের সাথেও দেখবেন দেখা করতেছে। এখন শহীদুল আলম ভাই তো ফটোগ্রাফার, তারপরে দেখবেন বড় বড় ব্যবসায়ীদের সাথে তারা মিট করে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা যেহেতু মিটিং এর খবর এসছে, বেস্ট হয় হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রক উপদেষ্টা সিম্পলি তাদেরকে চায়ের দাওয়াত দিতে পারে যে এরকম একটা ঘটনা শুনেছি, ঘটনা আসলে সত্য কিনা। সত্য হয়ে থাকলে আপনারা কোন ক্যাপাসিটিতে তার সাথে মিটিং করেছেন, কারণ আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে সাসপেন্ডেড আছে। অতএব আওয়ামী লীগের নেতা হিসাবে সাবের হোসেন চৌধুরীর সাথে আপনারা মিট করতে পারেন না। অতএব এইরকম একটা ফর্মাল প্রসেসের মধ্য দিয়ে এটাকে রিজলভ করা যেতে পারে। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো টেকনিক্যালি একটা মানে আওয়ামী লীগ এবং ভারতের একটা হাবে পরিণত হয়েছে এবং অনেকগুলো ঘটনা আমরা দেখলাম যে দিন শেষে তারা খুব সিরিয়াসলি দেশের পক্ষে অবস্থান নিতে পারেন নাই। তো এই প্রসেসটা আমি এক্সপেক্ট করছিলাম। এখন সত্যি যদি এরকম একটা মিটিং হয়ে থাকে, সেই মিটিংটা আসলে কেন হয়? আপনি দেখবেন যে রাষ্ট্রদূতরা পলিটিশিয়ানদের সাথে, পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে রেগুলার বসেন। আমরা ধরেন এই সপ্তাহে কানাডিয়ান হাই কমিশনারের সাথে, জার্মান অ্যাম্বাসেডারের সাথে মিটিং করেছি। দুজন অ্যাম্বাসেডার নতুন আসছেন বাংলাদেশে, গত 1-2 মাসের ভিতরে আমাদের সাথে মিটিং হয়নি, জাস্ট এ কার্টেসি কল। দেশে নির্বাচন হচ্ছে, আমাদের প্রস্তুতি কি, আমরা কিরকম নির্বাচন দেখতে চাচ্ছি, চ্যালেঞ্জ আছে কিনা, এখানে ডিসইনফরমেশন মিসইনফরমেশন ইস্যুজ আছে কিনা, অ্যাজ এ ডেভেলপমেন্ট পার্টনার কানাডা অথবা জার্মানি তোমাদের কোনোভাবে হেল্প করতে পারি কিনা। আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমাদের দেশ থেকে বেশি বেশি স্টুডেন্ট তোমরা নাও, তারপরে তোমাদের দেশে কোন কোন জায়গাতে মানে পেশায় ঘাটতি লোক আছে যেগুলো আমাদের দেশে নেওয়ার সুযোগ আছে, টিচার, নার্স, হাইলি স্কিল মাইগ্রেন্ট, প্রয়োজনে ট্রেন করে টাকায় যদি নেওয়া যায়। তোমাদের লক্ষ লক্ষ লোক দরকার, আমাদের লক্ষ লক্ষ লোক বেকার আছে, হাইলি স্কিল বেকার আছে। এইরকম বাইলাটারাল আলোচনা হতে পারে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। তো সেই জায়গাতে নির্বাচনের আগে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতাদের সাথে এরকম মিটিং গুলো হবে। সেই মিটিং গুলোর টপিক আসলে কি হইতে পারে? একটা হইতে পারে যে কোনো না কোনো ফর্মে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা, সেই জায়গায় তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সাহায্য চাইতে পারে যে তোমরা সরকারের কাছে প্রেশার দাও যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আমাদের নেতা কর্মীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।
নির্বাচন ইনক্লুসিভ হবে না আমাদেরকে ছাড়া, তো তাদের জায়গা থেকে তারা এই অ্যাডভোকেসিটা করবে। সরকারকে পজিশন নিতে হবে যে সরকার এই কার্যক্রমগুলো কতটুকু অ্যালাউ করবে, ইন পার্টিকুলার যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের যে ফোরাম, সেই জায়গাটা একটা জুডিশিয়াল প্রসেস কনক্লুড না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রমগুলো কতটুকু অ্যালাউ করবে এবং করবে না, এবং সে ব্যাপারে খুবই পরিচ্ছন্ন একটা ট্রান্সপারেন্ট মানে পদ্ধতি ফলো করা দরকার। যেটা আমি বলেছি, এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল মোতাবেক এই কাজগুলো করা সম্ভব। জি, ডাক্তার জায়েদ আপনার কাছেও শুনি। আচ্ছা, মানে রাষ্ট্রদূত জনাব সাবের হোসেন চৌধুরী যদি আওয়ামী লীগ নেতা হন, উনি 24 সালেও দামি নির্বাচনের এমপি ছিলেন, ওনার সম্পর্কে আমরাও পজিটিভ কথা শুনি, কিন্তু দুঃখের কথা হচ্ছে উনিও সেই 14, 18 এই ডাকাতির নির্বাচন, 24 সবগুলোতেই তথাকথিত এমপি ছিলেন। কিন্তু ওনার সাথে দেখা করায় সম্ভবত সরকারের নিষেধাজ্ঞাটা ভাঙবে না। আমি সরকারের প্রজ্ঞাপনের একটা অংশ একটু পড়ি, সেটা হচ্ছে সব সংগঠনের কি কি নিষিদ্ধ করা হয়েছে। আমি একদম এক্স্যাক্টলি প্রজ্ঞাপন থেকে পড়ছি। প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। মানে তারা তাদের সংগঠন এই কাজগুলো করতে পারবে না, সুতরাং একজন নেতার সাথে বসতে পারে। আমি মনে করি মানে এইটাতে যে নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে তা না। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ডক্টর ইউনূস মেহেদী হাসানের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন তাতে তিনি আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না সেটা বলছেন, কিন্তু তার নিষেধাজ্ঞা যে কোনো সময় উইথড্রন হতে পারে, এবং এটা টেকনিক্যালি ইজ কারেক্ট। কারণ হলো নিষেধাজ্ঞাটা ইম্পোজ করা হয়েছে সন্ত্রাস দমন আইন 2009-কে কিছুটা অ্যামেন্ড করে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে। আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে, ইভেন বিচারটার প্রসেস এখনো শুরু হয় নাই। এই নিষেধাজ্ঞা কিন্তু কোর্ট থেকে না। যদি কোর্ট থেকে হতো তাহলে সরকারের জন্য যে কোনো সময় আসলে এটা তুলে ফেলা সম্ভব হতো না। এটা আসলে সরকার যে কোনো সময় তুলে ফেলতে পারে। টেকনিক্যালি ব্যাপারটা ইজ ভেরি মাচ পসিবল, যদিও ডক্টর ইউনূস বলেছেন এই নির্বাচনে হবে না। এবং আমি মনে করি রাইটলি, বিশেষ করে ইউরোপ আর একটু খোলামেলা কথা বলা সম্ভবত উচিত, সেটা হলো বাংলাদেশে বিএনপির বিপরীতে যে রাজনৈতিক দল বা জোট এখন উত্থান হচ্ছে, জামায়াত ইসলামী, বা তারা একটা বৃহত্তর জোটের চিন্তা করছে। তারা যখন বৃহত্তর জোটের চিন্তা করছে, এর মধ্যে প্রমিনেন্ট দুটো দল, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর সাথে খেলাফত মজলিস আছে, এর সাথে নিজামে ইসলামী আছে, প্রত্যেকে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবেন বলেন তারা ক্ষমতায় যদি আসেন। ক্ষমতায় আসবেন কিনা যে ডিফারেন্ট ডিবেট, তারা তাদের প্রকাশ্যে এই আলাপগুলো আনছেন। এখন দীর্ঘদিন জামায়াতে ইসলামের মতো দলগুলোকে আমেরিকা বিশেষ করে একটা কারণে প্যাট্রোনাইজ করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি এরকম একটা রাজনৈতিক দল যেটা ইসলামী ভাবাদর্শের উপরে ভিত্তি করে কিন্তু যে কনস্টিটিউশনাল পলিটিক্স করে, সে তখন এটাকে গ্লোবালি সেল করতে পারবে যে দেখো তোমাকে জঙ্গি হইতে হবে না, তুমি রাজনীতি করতে চাও এরকম কনস্টিটিউশনাল পলিটিক্স করো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে, তারা যদি শরিয়া আইন করেন এখন মানে নির্বাচনে জিতে এসে, তাহলে কি দাঁড়াবে? এখন সমস্যা বেঁধেছে ওই জায়গায়। বিশেষ করে ইউরোপের কিন্তু খুব স্ট্রং রিজার্ভেশন আছে। এখন যদি সেটা হয়ে থাকে, তারা যদি ভেবে থাকেন যে তাহলে বাংলাদেশে অল্টারনেটিভ, আমি নিশ্চিত নই কিন্তু আমি জাস্ট একটা স্পেকুলেশন করছি, তাহলে একটা মানে বিরোধী দল, কারণ আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি ওই অনেক সার্ভে টার্ভেতে দেখা যায় জামাত নাকি বিএনপি নেক টু নেক। আমি একেবারেই মনে করি না, এবার আমি মনে করি না যে জামাত আওয়ামী লীগেরও নেক টু নেক। আওয়ামী লীগের এখনো যে পার্সেন্টেজের ভোট আছে, নির্বাচন হলে আওয়ামী লীগই অনিবার্যভাবেই সেকেন্ড হাইয়েস্ট দল হবে। খুব বেশি সিট পাবে না, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট দল হবে এবং জামাতের চাইতে বেশি সিট পাবে। সো ইউরোপ এই চিন্তা করে থাকতে পারে যে বাংলাদেশে একটা ধর্মভিত্তিক রাজনীতি শক্তিশালী হওয়া, যেটা আবার একটু খেয়াল করি ইউরোপের খ্রিস্টান ডেমোক্র্যাটদের মতো না, বা ভারতের বিজেপির মতো না। ভারতের বিজেপির কনস্টিটিউশন আমি পড়ে দেখেছি, ওখানে কোথাও নাই যে তারা যদি ক্ষমতায় আসে হিন্দু ধর্মের এই সবকিছু ইম্পোজ করবে, নো, কোথাও নাই। অথচ জামাতের আপনি কনস্টিটিউশন যদি পড়ে দেখেন, একজন সদস্য হওয়ার জন্য তাকে ইসলামকে কিভাবে ধারণ করে ফরজ ওয়াজিব সব মেনে হারাম থেকে দূরে থেকে সদস্য রুকন যাকে বলে, বিজেপির কনস্টিটিউশনে কোথাও এরকম কোনো কথা নেই। ও হিন্দুত্ববাদী রাজনীতি করে কিন্তু ওর ওই কনস্টিটিউশনে এগুলো নাই, এবং সেগুলো কনস্টিটিউশনে করবে বলছে না, এনারা বলছেন। তো ফলে এই ধরনের একটা টেনশন বা ফোবিয়া থাকতে পারে, বিশেষ করে ইউরোপে এই ব্যাপারগুলোতে একটু বেশি সেনসিটিভ, তারা এই কারণেও করার চেষ্টা করতে পারেন বলে আমি ধারণা করি। জি, অনেক ধন্যবাদ। আমি মানে তাহলে এটার কি কোনো ইম্প্যাক্ট সামনে আছে কিনা সেই বিষয়ে যদি এক লাইনে শুনে আমি শেষ করবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কি মনে হয় যে এই যে ঘটনাগুলো মানে বিশেষ করে আসলে বৈঠকগুলো যদি এগুলো আরো চলতে থাকে সামনে, মানে অতীতেও হয়েছে বলে টুকটাক যা জানা যাচ্ছে, আরো যদি চলতে থাকে সামনে, এটার কি কোনো ইম্প্যাক্ট আছে? দেখেন, আওয়ামী লীগের আমলেও কিন্তু প্রচুর এরকম এম্বাসি গুলোতে প্রচুর মিটিং করেছি, জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকানদের সাথে, ব্রিটিশদের সাথে, ইউর সাথে করে। কি আমরা আসলে হাসিনার তেমন কিছু করতে পারছি? আমাদের তখন একটা বড় দল আকারে সবাই বলতো না যে এই একটা দুটো সমাবেশ করলে মনে হয় আমেরিকা এখন স্যাংশন দিয়ে দিবে,
এই হাসিনার উপর স্যাংশন দিয়ে দিলে হাসিনার বিপদে পড়ে যাবে, তো এরপরে তাকে নির্বাচন দিতে বাধ্য করা হবে, এগুলো হচ্ছে অনেক কিছু। দিন শেষে বিষয়টা হচ্ছে আসলে পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দলগুলো কিভাবে, যদি রাজনীতি আকারে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ না নেয়, জাতীয় পার্টিকে রাজনীতিতে ফিরায় নিয়ে আসার উদ্যোগ না নেয়, তাহলে শুধুমাত্র এম্বাসি গুলো এই দেশে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। কারণ জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, তাহলে সবচেয়ে ক্ষমতার হুমকির মধ্যে সামান্য হইলেও পড়তে পারে, সেটা বিএনপি করতে পারে। তখন বিএনপির সাথেই এইটা বিদেশি শক্তিদের একটা নেগোসিয়েশনের সুযোগ হইতে পারে যে এই ইসলামপন্থী রাজনীতির বিকল্প আকারে একটা দ্বিদলীয় মেকানিজম দরকার। তো সেটা কি হইতে পারে? সেটা যদি আওয়ামী লীগ না হয়, সেটা জাতীয় পার্টি হইতে পারে কিনা। এই আলাপটা শুধুমাত্র এম্বাসি কেন্দ্রিক না, বাংলাদেশের অনেক ডিপ স্টেট আছে, ইনস্টিটিউশন আছে, তারা এই ধরনের ভাবনা ভাবছে। আমাদের বাইরের দেশের অনেকগুলো দেশ এগুলো ভাবছে, এবং বিভিন্ন এম্বাসির সাথে মিটিং এ এই আভাস আমরাও পাই, আমরা বুঝি যে এগুলো আলোচনা হচ্ছে বিভিন্ন সার্কেলে। এবং এটা শুধুমাত্র বাস্তবায়ন হতে পারবে যদি দল আকারে বিএনপি এই প্রস্তাবের সাথে একমত হয়, আদারওয়াইজ এই কোনো কিছু বাস্তবায়ন যোগ্য না। এখন দল আকারে বিএনপি তো একটু একরকম একটু চাপেও ফেলা হচ্ছে বিভিন্ন সময়, রাস্তায় আন্দোলন, ঐক্যমত কমিশনে সেদিনও বলছিলেন যে তারেক রহমান সাক্ষাৎকারে বলছিলেন আমরা একমত হলে ঠিক আছে, একমত না হলেই সেখানেই সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। মানে এই যে একরকম একটা চাপে ফেলা বা একরকম পরিস্থিতির শিকার হয়ে যাওয়া বিএনপির, সেখান থেকে বিএনপিও কি কোনো ভাবনা ভাবতে পারে? কারণ এরকম অভিযোগ শুরু থেকেই করা হচ্ছে যে আঘাত হচ্ছে, তলে তলে নানান রকম আঘাত হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের, হতে কি পারে? দেখেন, বিএনপির যে পলিটিক্স, এই পলিটিক্সে যদি বিএনপির নেতাকর্মীরাই বোঝে যে এখানে আওয়ামী লীগের সাথে কোন রকম আঘাত হচ্ছে, তাহলে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। জিয়াউর রহমানের যে রাজনীতি, যে রাজনীতির ধারা, যেটা খালেদা জিয়া কন্টিনিউ করেছেন, এবং বিএনপি কে মানুষ যেভাবে চেনে পলিটিক্যাল অ্যালাইনমেন্টের জায়গায়, সেখানে অন্যান্য দল বিএনপি কে কি বিপদে ফেলার চেষ্টা করলো সেটা গুরুত্বপূর্ণ না। যদি বিএনপি নিজে এই ধরনের কাজ করবার চেষ্টা করে, তাহলে বিএনপির ভিতরেই এটা নিয়ে প্রচন্ড রকম রেপারকেশন হবে। কারণ যারা বিএনপি করেন তারা এই আওয়ামী বিরোধী রাজনীতির জায়গা থেকেই বিএনপিটা করেন। তারা দিল্লির প্রশ্নে একটা পজিশন নিয়েই বিএনপিটা করেন, তা না হলে তিনি আওয়ামী লীগ করতেন ওই মানুষগুলো। আর পলিটিক্যাল পার্টির কাজ কি? পলিটিক্যাল পার্টির কাজ হলো আমি জাহিদ ভাইকে একটু ম্যানকেটিক রাখানোর চেষ্টা করবো, জাহিদ ভাই আবার আমাকে উপদেষ্টার সাথে ডিল করতে বলার চেষ্টা করবেন, আমি আবার তখন বলবো আপনি উচ্চ পরিষদের সদস্য হবেন, উনি আবার বলবে যে অন্য ওই উপদেষ্টাকে তো আপনি আবার সেফ এক্সিট দিচ্ছেন, তো আমি তখন বলবো যে আপনার সাথে তো শারমিন আমার ভালো সম্পর্ক আছে, তো এই কন্ট্রাক্টটা এটা আমাকে দিয়ে দেন। তো এইটা তো মানে পলিটিক্যাল পার্টির কাজ, একজন আরেকজনকে